অসহায় বিধবা নিলেন এক চরম সিদ্ধান্ত। নিজের কাজের লোককে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তিনি, যা শুনে মুহূর্তেই থমকে গেল গোটা হাভেলি। মালিক আর কাজের লোকের এই অসম সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা সেই রোমাঞ্চকর সত্যটি জানতে শুনুন এই অসাধারণ কাহিনী। বন্ধুরা, স্বামীর মৃত্যুর পর 6 মাস কেটে গিয়েছিল এবং সেই কোটিপতি অনামিকা সেদিনই ঠিক করে নিয়েছিল যে সে এখন আর জিন্দেগির সাথে লড়াই করার চেষ্টা করবে না, কারণ যে লোকটির জন্য সে এই সব কিছু কামিয়েছিল সেই হঠাৎ তাকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল। আর এখন এই হাভেলি, এই দৌলত এবং এই নামের তার কাছে কোনো মানে অবশিষ্ট ছিল না। আত্মীয়রা রোজ আসত, সহানুভূতি কম আর টাকার হিসেব বেশি করত। উকিলরা ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকত আর ডাক্তাররা ওষুধ বদলে যেত, কিন্তু কেউ এটা জিজ্ঞেস করেনি যে অনামিকা ভেতর থেকে কতটা খালি হয়ে গিয়েছিল। সেই খালি সময়ের মাঝে একজনই মানুষ ছিল যে বিনা প্রশ্নে নিজের কাজ করে যেত, তার বিশ্বাসী কাজের লোক রোহিত, যে অনেক বছর ধরে সেই বাড়িতেই ছিল, চুপচাপ, ইমানদার এবং নিজের মর্যাদাবোধের মধ্যে থাকা একজন মানুষ, যে কখনো অনামিকার দিকে প্রয়োজনের চেয়ে বেশি তাকায়ও নি। সেদিন রাতে হঠাৎ অনামিকার খুব অস্বস্তি হতে লাগল, নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, হাত কাঁপতে লাগল এবং প্রথমবারের মতো সে নিজেকে মরতে দেখে নয়, বরং বেঁচে থাকতেই ভয় পেতে দেখল। সে ঘরের বেল টিপল এবং রোহিত ভেতরে এলো। জল দেওয়ার পরেও অনামিকা তাকে চলে যাওয়ার ইশারা করতে পারল না। কিছুক্ষণ পর্যন্ত সে শুধু দ্বার দিকে তাকিয়ে রইল, যেন শব্দ খুঁজে বেড়াচ্ছে। তারপর কোনো ভূমিকা ছাড়াই সে পরিষ্কার বলে দিল যে সে জিন্দেগি থেকে হেরে গেছে, এখন তার কাছে বেঁচে থাকার কোনো কারণ অবশিষ্ট নেই, এবং যদি তাকে এই একাকিত্ব থেকে বের করে আনা না হয় তবে সে সবকিছু শেষ করে দেবে। রোহিত ঘাবড়ে গেল। সে ভাবল এটি হয়তো কোনো চিকিৎসার কথা হবে বা কোনো ডাক্তারের কথা, কিন্তু তখনই অনামিকা সেই কথাটি বলে দিল যার জন্য সে নিজেকেও তৈরি করেনি। অনামিকা বলল যে সে রোহিতকে বিয়ে করতে চায়, কোনো ভালোবাসা বা লোক দেখানোর জন্য নয়, বরং এই জন্য যে তার এই হাভেলিতে এমন একজন মানুষ চাই যে তার সাথে থাকবে, তাকে না ছুঁয়েও সাহারা দেবে, তাকে দৌলত নয় বরং মানুষ মনে করবে। রোহিতের জন্য সেই মুহূর্তটি যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো ছিল। সে বুঝতেই পারল না সে কি শুনল, কারণ সে স্বপ্নেও কখনো ভাবেনি যে তার অনামিকা দিদি বা মালকিন, একজন কোটিপতি বিধবা, এত সহজ আর নির্মম সত্যের সাথে তার সামনে এই কথাটি রেখে দেবে। আমাকে বিয়ে করে নাও, এই শব্দগুলো ঘরের মেঝেতে পড়েনি, এগুলো সরাসরি রোহিতের বুকে গিয়ে লেগেছিল। সে এক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেল, যেন কেউ হঠাৎ তার কাছ থেকে তার মাটি, তার পরিচয় এবং তার যোগ্যতা সব একসাথে কেড়ে নিয়েছে। সে নজর তুলে দেখল সামনে সেই অনামিকাই বসে আছে, যাকে সে বছরের পর বছর মালকিন বলে এসেছে। কিন্তু সেই মুহূর্তে তার মুখে না কোনো দাপট ছিল, না ছিল আমিরের অহংকার। শুধু একজন হেরে যাওয়া নারী বসেছিল, যার চোখে ভয় ছিল, ক্লান্তি ছিল, আর এক অদ্ভুত আশাও ছিল। রোহিত সঙ্গে সঙ্গে নজর নামিয়ে নিল, কারণ তার কাছে এটি শুধু একটি প্রস্তাব ছিল না, এটি তার সমস্ত বড় হওয়া, তার চিন্তা এবং তার সীমার উপর সরাসরি আঘাত ছিল। রোহিত ধীর কিন্তু পরিষ্কার গলায় বলল যে সে এমনটা করতে পারবে না। সে বলল যে এটি ভুল, সমাজ কি বলবে, লোক কি ভাববে, এবং সবথেকে বড় কথা এই যে সে অনামিকার বাধ্যবাধকতা বা ভেঙে পড়া পরিস্থিতির ফায়দা তুলতে পারবে না। সে প্রথমবারের মতো সেই বাড়িতে এতগুলো শব্দ বলল, এবং প্রতিটি শব্দের সাথে তার গলা শুকিয়ে আসছিল, কারণ সে জানত যে এই অস্বীকার তার কাজ কেড়ে নিতে পারে, তার মাথা গোজার ছাদ কেড়ে নিতে পারে, কিন্তু সেই বোঝা নিয়ে বাঁচতে পারত না যে কোনো মানুষের হার মেনে নেওয়ার সুযোগ নিয়ে সে নিজের সম্মান বিক্রি করে দিয়েছে। অনামিকা তাকে চুপচাপ শুনতে থাকল, মাঝে থামাল না, তর্ক করল না। সে যখন কথা বলে থামল তখন ঘরে আবার সেই নিস্তব্ধতা ফিরে এলো, কিন্তু এইবার সেটি আগের চেয়েও ভারী ছিল। অনামিকা হাসার চেষ্টা করল, এমন এক হাসি যা ক্ষত লোকানোর জন্য হয়, আর বলল যে সে জানত যে রোহিত না বলবে, কারণ এই ব্যাপারটিই তো তাকে আজ প্রথমবারের মতো মানুষের মতো অনুভব করাল। সে বলল যে যদি রোহিত হ্যাঁ বলে দিত তবে হয়তো সে আজই সব কিছু শেষ করে দিত, কারণ তখন তার বিশ্বাস হয়ে যেত যে এই দুনিয়ায় প্রতিটি সম্পর্ক কোনো না কোনো বাধ্যবাধকতা বা লালচের সাথে যুক্ত। রোহিত মাথা তুলে অনামিকার দিকে তাকাল।
প্রথমবারের মতো সে মালকিন নয়, একজন ভেঙে পড়া মানুষকে দেখল। সে ধীরে ধীরে বলল যে জিন্দেগি শেষ করলে কিছু ঠিক হবে না, যন্ত্রণা আলিয়ে নয় বরং সহ্য করলে হালকা হয়। তার এই শব্দগুলো কোনো বই থেকে আসেনি, এগুলো তার নিজের জিন্দেগি থেকে বেরিয়েছিল। সে খিদে দেখেছিল, অপমান দেখেছিল, একাকিত্ব দেখেছিল, কিন্তু তবুও সে প্রতি সকালে উঠে কাজে যেত, কারণ তার বিশ্বাস ছিল যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ কিছু না কিছু বদলে ফেলা সম্ভব। অনামিকার চোখে হঠাৎ জল এসে গেল। সে বলল যে তার ক্লান্তি এসে গেছে শক্ত হয়ে থাকতে থাকতে, বড়লোক বলে পরিচিত হতে হতে, সিদ্ধান্ত নিতে নিতে। সে বলল যে লোক তাকে দেখে ভাবে তার কাছে সব কিছু আছে, কিন্তু কেউ এটা দেখে না যে রাতে সে কার সাথে কথা বলবে, কার কাঁধে মাথা রাখবে, কার সাথে চুপচাপ বসে থাকতে পারবে। সে মেনে নিল যে বিয়ের প্রস্তাব হয়তো ভুল ছিল, কিন্তু তার পেছনের নিরুপায় অবস্থাটা একেবারেই সত্যি ছিল। রোহিত বলল যে যদি অনামিকার কারোর প্রয়োজন থাকে তবে সে এখানেই আছে, একজন মানুষের মতো, কোনো চাকরের মতো নয়। সে তার জন্য জল আনবে, ওষুধ দেবে, কথা শুনবে, কিন্তু সেই সীমা অতিক্রম করবে না যা থেকে কাল তাকে নিজের আয়নার দিকে তাকাতে লজ্জা পেতে হয়। অনামিকা তার দিকে তাকালো যেন প্রথমবারের মতো কেউ তাকে পরিষ্কার আয়না দেখালো। সে অনেকক্ষণ কিছু বলল না, তারপর হঠাৎ তার মুখ শক্ত হয়ে গেল। সে বলল যে সে এই জিন্দিগি এভাবে বেঁচে থাকতে পারবে না, এই খালি সময় তাকে মেরে ফেলবে। যদি কোনো সম্পর্ক তাকে এই ঘরে আটকে রাখতে পারে তবে সেটি বিয়েই, কারণ দুনিয়াকে তবেই জবাব দেওয়া যাবে, তবেই লোক তাকে শান্তিতে বাঁচতে দেবে। আর যদি সে একা থাকে তবে হয় লোক তাকে খেয়ে ফেলবে, নয়তো সে নিজে ভেঙে পড়বে। সে পরিষ্কার শব্দে বলল যে এটি শুধু মনের কথা নয়, এটি তার জীবন এবং মৃত্যুর প্রশ্ন। রোহিতের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটি এখন আর শুধু একটি প্রস্তাব ছিল না, এটি একটি সতর্ক বার্তা হয়ে উঠেছিল। সে বলল যে সে এমন পদক্ষেপ নিতে পারে না, কিন্তু অনামিকা তার কথা কেটে দিল। তার গলায় এখন আর দুর্বলতা ছিল না, বরং এক অদ্ভুত জেদ ছিল। সে বলল যদি সে এই অবস্থা থেকে বের হতে না পারে তবে সে নিজের ক্ষতি করে ফেলবে, এবং এটি কোনো হুমকি ছিল না, এটি একজন ক্লান্ত নারীর শেষ সত্য ছিল। রোহিত বুঝে গেল যে সে কোনো তর্কের মাধ্যমে বা কোনো বোঝানোর মাধ্যমে এই নারীকে আটকাতে পারবে না। সে বাইরে চলে গেল, কিন্তু তার মন সেই ঘরেই আটকে রইল। সারা রাত সে শুতে পারল না। তার মাথায় সেই মুখ, সেই গলার স্বর ঘুরতে থাকল। তার মনে হলো সে কোনো খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এক পা এদিকে গেলে নিজের সম্মান হারাবে, এক পা ওদিকে গেলে হয়তো একটি প্রাণ। আর প্রথমবারের মতো সে বুঝল যে সঠিক এবং ভুলের মাঝে কখনো কখনো কোনো পরিষ্কার রেখা থাকে না। সকাল হতে হতে রোহিত একটি সিদ্ধান্ত নিয়ে নিল, এমন এক সিদ্ধান্ত যা তার জিন্দেগিকে চিরদিনের মতো বদলে দিতে যাচ্ছিল। সে জানত লোক কি বলবে, অভিযোগ কি হবে, কিন্তু সে এটাও জানত যে যদি সে কিছু না করে তবে হয়তো এই নারী বেঁচে থাকবে না। সে আবার সেই ঘরে গেল। অনামিকা জানলার পাশে বসেছিল, চোখগুলো ফোলা, যেন সারা রাত কেঁদেছে। সে রোহিতের দিকে তাকালো এবং প্রথমবারের মতো সে আশার একটি হালকা চমক দেখতে পেল। রোহিত কিছু বলতে যাবে তার আগেই অনামিকা ধীরে ধীরে বলল, যদি তুমি না মানো তবে আমি সব কিছু শেষ করে দেব। আর সেই বাক্যের সাথে সাথেই রোহিতের জিন্দেগি এমন এক মোড় নিল যেখান থেকে ফিরে আসা আর সহজ ছিল না। যদি তুমি না মানো তবে আমি সব কিছু শেষ করে দেব, এই বাক্যটি কোনো হুমকি ছিল না, এটি সেই নারীর শেষ স্বীকারোক্তি ছিল। এবং রোহিত এই কথাটি সেই মুহূর্তেই বুঝে গিয়েছিল, কারণ সে জীবনে অনেকবার এমন মানুষ দেখেছে যারা কথা কম বলতো কিন্তু ভেতর থেকে ভেঙে গিয়েছিল। সে জানত যদি সে এখনও পিছিয়ে যায় তবে এই হাভেলি, এই দৌলত এবং এই নারী তিনটির একটিও অবশিষ্ট থাকবে না। সে প্রথমবারের মতো নিজের চিন্তা, নিজের সম্মান এবং নিজের ভয় থেকে ওপরে উঠে সেই পরিস্থিতিকে দেখল যাতে সামনে বসা অনামিকা সত্যি বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলেছিল। সে সাথে সাথে হ্যাঁ বলেনি, কিন্তু সে অস্বীকারও করতে পারল না। তার গলার স্বর ভারী হয়ে গিয়েছিল। সে শুধু এইটুকু বলল যে এই বিয়ে কোনো লালচে হবে না, কোনো চুক্তিতে হবে না, এবং সে স্বামী হয়ে হক জমাতে আসবে না। এটি শুধু একটি সাহারা হবে, একটি শেষ চেষ্টা যাতে অনামিকা বেঁচে থাকতে পারে। অনামিকা তার দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো কোনো চালাকি বা জেদ ছিল না, শুধু আরাম ছিল, যেন কেউ তাকে ডুবে যাওয়ার সময় এক টুকরো কাঠ বাড়িয়ে দিয়েছে। বিয়ের সিদ্ধান্ত হঠাৎ করেই হলো, কোনো হইচই ছাড়া, আত্মীয়দের না ডেকে, কোনো খবরের কাগজ বা খবর ছাড়া। একটি ছোট মন্দিরে দুজন সাক্ষ্যের সামনে এবং একজন উকিলের উপস্থিতিতে
অনামিকা আর রোহিত গাঁট ছাড়া বাঁধল। অনামিকা ভারী গয়না পরেনি, রোহিত নতুন কাপড়ও নেয়নি। দুজনের মুখেই হাসি ছিল না, কিন্তু এক অদ্ভুত গম্ভীর শান্তি ছিল, যেন তারা দুজনেই কোনো আবেগপ্রবণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিয়ের খবর যখন বাইরে পৌঁছল তখন হুলুস্থুল পড়ে গেল। আত্মীয়রা ফোন করা শুরু করে দিল। কেউ বলল অনামিকা পাগল হয়ে গেছে, কেউ বলল রোহিত চাল চেলেছে, কেউ একে সম্মানের সওদা বলল। কিন্তু হাভেলির ভেতরের পরিবেশ অন্যরকম ছিল। সেখানে না কোনো উদযাপন ছিল, না কোনো লজ্জা, শুধু দুজন মানুষ ছিল যারা একই ছাদের নিচে এখন নতুন নামে থাকছিল। কিন্তু দূরত্ব এখনও পরিষ্কার ছিল। রোহিত, যে এখন কাগজে কলমে তার স্বামী হয়ে গিয়েছিল, সে সেই ঘরে যায়নি যেখানে অনামিকা থাকত। সে তার আগের ঘরেই রইল, সেই একই রুটিন রাখল, একই কাজ করল। অনামিকা এসব দেখতে থাকল। তার হয়তো প্রথমবারের মতো কোনো পুরুষের প্রতি এই অভিযোগ ছিল না যে সে তার কাছে কেন এলো না, বরং তার শান্তি ছিল যে সেই মানুষটি তার সীমাকে সম্মান করছে। ধীরে ধীরে দিন কাটতে লাগল। লোক কথা বলতে থাকল, হাভেলির বাইরে কানাঘুষো বাড়তে থাকল, কিন্তু ভেতরে এক অদ্ভুত ভারসাম্য তৈরি হয়ে গেল। অনামিকা এখন আর রাতে চিৎকার করে উঠে বসত না। ওষুধ কম হতে লাগল এবং সে প্রথমবারের মতো ভয় ছাড়া খাবার খেতে পারছিল। কখনো কখনো সে চুপচাপ বসে রোহিতকে কাজ করতে দেখত আর ভাবত যে তার কাছে কিছু চায়নি সেই তার সবথেকে কাছে কেন মনে হচ্ছে। রোহিতের জন্য এই সম্পর্ক সহজ ছিল না। সে প্রতিদিন নিজের ওপর লাগা অপবাদ অনুভব করত। প্রতিবার বাইরে বের হওয়ার সময় লোকের নজর তাকে ছিনে ফেলত, কিন্তু সে ভেতর থেকে শান্ত ছিল, কারণ সে জানত যে সে কোনো মানুষের নিরুপায় অবস্থার সওদা করেনি, বরং তার জিন্দেগি বাঁচানোর চেষ্টা করেছে। আর এই চিন্তাটি তাকে টিকিয়ে রেখেছিল। এক রাতে হঠাৎ অনামিকার শরীর আবার খারাপ হল। অস্বস্তি, ঘাম, সেই পুরনো ভয়। কিন্তু এইবার সে একা ছিল না। সে রোহিতকে ডাক দিল এবং রোহিত এক মুহূর্ত নষ্ট না করে ঘরে পৌঁছল। ডাক্তার ডাকা হলো, ওষুধ দেওয়া হলো, এবং যখন সব শান্ত হল তখন অনামিকা প্রথমবারের মতো কেঁদে ফেলল। কোনো দ্বিধা ছাড়া, কোনো ভয় ছাড়া সে বলল যে সে জানত না যে কারোর শুধু উপস্থিতিতেই মানুষ এত সুরক্ষিত অনুভব করতে পারে। রোহিত পাশে দাঁড়িয়ে রইল, স্পর্শ করল না, কিন্তু ওখানেই থাকল। আর অনামিকা অনুভব করল যে এটাই সেই সম্পর্ক যার তার প্রয়োজন ছিল। না কোনো প্রতিশ্রুতির বোঝা, না অধিকারের জেদ, শুধু উপস্থিতি। রাত গভীর হতে থাকল। জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস ঘরে ছড়িয়ে পড়ল, এবং প্রথমবারের মতো সেই হাভেলিতে ভয়ের জায়গা শান্তি জায়গা নিল। সেই রাতে প্রথমবারের মতো অনামিকা একা ঘুমালো না, কিন্তু সকাল হতেই সেই শান্তিতে প্রথম আঘাত এলো। কারণ বিয়ের আইনি এন্ট্রি যখন শহরের রেকর্ডে পৌঁছল, আত্মীয়দের ঘুম উড়ে গেল। যে লোকেদের এতক্ষণ মনে হচ্ছিল যেই দৌলত ধীরে ধীরে তাদের মুঠোয় চলে আসবে, তারা হঠাৎ অনুভব করল যে খেলা হাত থেকে বেরিয়ে গেছে। ফোনে কথাগুলো বদলে গিয়েছিল। আগে যে সহানুভূতি দেখা যেত, এখন তাতে বিষ ছিল। কেউ জিজ্ঞেস করত সে কেন এই পদক্ষেপ নিল, কেউ সরাসরি বলতো যে সে নিজের সম্মান মাটিতে মিশিয়ে দিল, আর কেউ কেউ সরাসরি রোহিতের ওপর অভিযোগ লাগাতে লাগল যে সে অনেক বছর ধরে সুযোগের অপেক্ষায় ছিল। অনামিকা সব শুনতে থাকল চুপচাপ, কিন্তু এইবার সে ভেঙে পড়ল না, কারণ এখন তার কাছে রোহিত ছিল যাকে সে সব বলতে পারত, এবং যে তাকে প্রথমবারের মতো এটি অনুভব করিয়েছিল যে তাকে প্রতিটি কথা একা সহ্য করার প্রয়োজন নেই। সে রোহিতকে পরিষ্কার বলল যে সে যদি চায় তবে সব কিছু ছেড়ে চলে যেতে পারে, কারণ এই আগুন তারই জন্য জ্বলেছে। কিন্তু রোহিত প্রথমবারের মতো তাকে সেই নামে ডাকল যার সাথে এখন তাদের সম্পর্ক যুক্ত, এবং বলল যে সে এখন পালিয়ে যেতে আসেনি। যদি সে ভয় পেত তবে সেই রাতে ঘরে ফিরেই আসত না। এখান থেকেই ষড়যন্ত্র শুরু হল। হঠাৎ পুরনো কাগজ বের হতে লাগল। ভিল নিয়ে প্রশ্ন উঠল। স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে ফাইলগুলো আবার খোলার চেষ্টা করা হলো। এটি বলা হতে লাগল যে সেই মৃত্যুর পর থেকে অনামিকা মানসিকভাবে ঠিক ছিল না, এবং এই অবস্থার ফায়দা তুলে বিয়ে করানো হয়েছে। একটি নোটিশ এলো যাতে রোহিতের ওপর জালিয়াতি এবং মানসিক শোষণের অভিযোগ লাগানো হয়েছিল। হাভেলিতে প্রথমবারের মতো পুলিশের পা পড়ল, এবং রোহিত কোনো প্রতিবাদ ছাড়াই জিজ্ঞাসাবাদের জন্য চলে গেল। সে যাওয়ার সময় শুধু এইটুকু বলল যে অনামিকা যেন না ঘাবড়ায়, কারণ সত্যকে কখনো পুরোপুরি ধামা চাপা দেওয়া যায় না। কিন্তু অনামিকার জন্য এই মুহূর্তটি আবার সেই পুরনো ভয় নিয়ে এলো। তার মনে হল যদি রোহিত চলে যায় তবে সব কিছু আবার বিখরে যাবে। কিন্তু এইবার সে নিজেকে সামলাল। সে উকিলদের ডাকল, পুরনো নথি বের করল,
এবং প্রথমবারের মতো নিজের জিন্দেগির সিদ্ধান্ত নিজে নিতে শুরু করল। এটি সেই অনামিকাই ছিল যে কয়েক মাস আগে জিন্দেগি ছেড়ে দেওয়ার কথা বলছিল। তদন্ত এগোতে থাকল এবং এক এক করে পরত খুলতে শুরু করল। স্বামীর মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং ওষুধপত্রের কারচুপি, ড্রাইভারের উধাও হওয়া এবং বিমার টাকা নিয়ে আত্মীয়দের নাম সামনে আসতে শুরু করল। যে লোকগুলো এখন পর্যন্ত নিজেদের সবথেকে কাছের বলে পরিচয় দিত, তারাই সন্দেহের ঘেরাটোপে আসতে শুরু করল। আর যেমন যেমন সত্য বাইরে আসতে থাকল, অভিযোগের দিক বদলে যেতে থাকল। রোহিত প্রতিটি প্রশ্নের উত্তর শান্ত হয়ে দিতে থাকল। সে না কোনো দাবি করল, না কোনো সাফাই দেওয়ার চেষ্টা করল, কারণ তার কাছে লুকানোর মতো কিছুই ছিল না। অনামিকা প্রতিটি শুনানিতে তার সাথে দাঁড়িয়ে থাকল, ক্যামেরার সামনে, প্রশ্নের সামনে। আর প্রথমবারের মতো লোক দেখল যে এই সম্পর্ক কোনো নিরুপায় অবস্থার নয়, বরং পারস্পরিক সম্মানের। যখন তদন্ত শেষ হল এবং অভিযোগগুলো ভিত্তিহীন প্রমাণিত হল, তখন সেই আত্মীয়রা চুপচাপ পিছিয়ে যেতে থাকল। কারোর উপর কেস দায়ের হল, কেউ আপোষের চেষ্টা করল, কিন্তু অনামিকা এইবার কোনো নমনীয়তা দেখাল না। সে পরিষ্কার বলে দিল যে তার সবথেকে দুর্বল সময়ের ফায়দা তোলার চেষ্টা করেছে, তার জন্য এখন এই জিন্দেগিতে কোনো জায়গা নেই। সেদিন সন্ধ্যায় যখন সব কিছুটা শান্ত হল, রোহিত প্রথমবারের মতো ভেঙে পড়ল। সে বলল, যদি তার কারণে অনামিকার জিন্দেগি আরও কঠিন হয়, তবে সে এখনও চলে যাবে, কারণ সে চায় না তার কারণে অনামিকার উপর আরও একটি বোঝা পড়ুক। অনামিকা তার কথা শেষ করতে দিল না। সে এগিয়ে গিয়ে রোহিতকে আটকে দিল, প্রথমবারের মতো কোনো দ্বিধা ছাড়া, কোনো ভয় ছাড়া এবং কোনো শর্ত ছাড়া। সে বলল, যদি রোহিত সেই রাতে না থাকত, যদি সেই প্রস্তাবটিকে শুধু ভুল বলে ছেড়ে চলে যেত, তবে হয়তো আজ সেইখানে দাঁড়িয়ে থাকত না। সে মেনে নিল যে এই সম্পর্ক পরিস্থিতি থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন তা পরিস্থিতিকে ছাড়িয়ে গেছে। এবং প্রথমবারের মতো সে রোহিতকে কোনো কাজের লোক নয়, বরং নিজের সমান হিসেবে দেখল। সেই মুহূর্তে সে রোহিতকে জড়িয়ে ধরল, না কোনো অধিকারের সাথে, না কোনো ভয়ের সাথে, শুধু একজন মানুষের মতো অন্য একজন মানুষকে আগলে ধরে। আর রোহিতের কাছে স্পষ্ট হয়ে গেল যে এই সম্পর্ক এখন শুধু কাগজেই সীমাবদ্ধ নেই। সে প্রথমবারের মতো অনামিকাকে শুধু আশ্রয় হিসেবে নয়, মানুষ হিসেবে জড়িয়ে ধরল। আর সেই জড়িয়ে ধরার সাথে সাথে যেন দুজনের ভেতর জমে থাকা ভয়, সন্দেহ আর বোঝা ধীরে ধীরে হালকা হতে লাগল। কারণ এখন এই সম্পর্ক কাগজ, অভিযোগ বা বাধ্যবাধকতার ছিল না, বরং এমন দুই মানুষের হয়ে গিয়েছিল যারা একে অপরকে সবথেকে দুর্বল অবস্থায় দেখেছে এবং তারপরেও ছেড়ে যায়নি। সেই রাতে তারা অনেকক্ষণ চুপচাপ বসে রইল। কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো না, কোনো ভবিষ্যতের পরিকল্পনা হলো না। শুধু এইটুকু ঠিক হলো যে যাই হবে, পালিয়ে নয়, বরং সামনে দাঁড়িয়ে সহ্য করা হবে। পরের দিনগুলোতে হাভেলির পরিবেশ বদলাতে লাগল। সেই জায়গা যা কখনো অনামিকাকে কামড়াতে আসত, এখন আর তার কাছে ভারী মনে হতো না। অনামিকা আবার সকালের রোদে জানলা খুলতে লাগল, খাবার নিজে থেকে চেয়ে বানাতে লাগল এবং জীবনের ছোট ছোট সিদ্ধান্ত নিতে লাগল। রোহিতও বদলায়নি, না সে অধিকার দেখালো, না সে এটি প্রমাণ করার চেষ্টা করল যে এখন সে মালিক। সে সেই দূরত্বই বজায় রাখল যা সম্মান থেকে আসে এবং সেই ঘনিষ্ঠতা যা ভরসা থেকে জন্ম নেয়। সমাজের কথা ধীরে ধীরে থামতে লাগল, কারণ লোকেদের মশলা ততক্ষণই প্রয়োজন হয় যতক্ষণ সামনের জনকে ভেঙে পড়তে দেখা যায়। আর যখন তারা দেখল যে এই সম্পর্ক না তো সম্মানে ঝুঁকেছে, না তো ভয়ে ভেঙেছে, তখন তাদের আগ্রহও শেষ হয়ে গেল। কিছু লোক আজও টিপ্পনি কাটত, কিন্তু এখন সেই টিপ্পনিগুলোতে আর চোট লাগত না, কারণ অনামিকা আর রোহিত দুজনেই জানত যে তারা কেন সাথে আছে। একদিন অনামিকা নিজে থেকে উদ্যোগ নিল। সে বলল যে সে এখন এই সম্পর্ক লুকিয়ে বাঁচতে চায় না, না দুনিয়ার সাথে লড়াই করার জন্য, না প্রমাণ করার জন্য, বরং এই জন্য যে তাকে এখন পালিয়ে বেড়ানোর অভ্যেস ছাড়তে হবে। সে প্রথমবারের মতো রোহিতকে জিজ্ঞেস করল যে সে কি চায়, শুধু পালন করা নাকি সত্যি সাথে চলা। আর রোহিত কোনো বড় কথা না বলে শুধু এইটুকুই বলল যে সে সেদিন থেকে মিথ্যে বলেনি, যেদিন সে বলেছিল যে সে কোনো নিরুপায় অবস্থার ফায়দা তুলবে না। সেই জবাবের পর কোনো অনুষ্ঠানের প্রয়োজন পড়ল না, কোনো ঘোষণারও না। দুজনেই নিজ নিজ উপায়ে একে অপরকে বেছে নিল, নায়ক হয়ে নয়, ত্যাগ করে নয়, শুধু মানুষ হয়ে। অনামিকা যে কখনো বলেছিল সে জিন্দেগি থেকে হেরে গেছে, সে এখন প্রতিদিন পুরোপুরি জেতার চেষ্টা করে না, শুধু বাঁচার চেষ্টা করে, এবং সেটাই তার জন্য সবথেকে বড় পরিবর্তন ছিল। সময়ের সাথে সাথে
অনামিকা নিজের দৌলত লোক দেখানো কাজে নয়, বরং মানুষের কাজে ব্যবহার করতে শুরু করল। সে একটি ট্রাস্ট বানালো সেই মহিলাদের জন্য যারা একা ছিল, ভেঙে পড়েছিল এবং যাদের শুধু সহারার প্রয়োজন ছিল। রোহিত তার সাথে দাঁড়িয়ে থাকল, আগে নয়, পেছনে নয়, সমান সমান। আর যখনই অনামিকার মনে হতো যে সে আবার ভয়ের দিকে ফিরে যাচ্ছে, রোহিত কিছু না বলে তার হাত ধরে নিত। এক বিকেলে সে রোহিতকে বলল যে যদি সেই রাতে এসে মানা করার পর ফিরে না আসত, তবে হয়তো এই সব কিছু কখনো হতো না। আর রোহিত হাসল, কারণ সে জানত যে কখনো কখনো সঠিক সিদ্ধান্ত সেটি হয় না যা সবথেকে সুরক্ষিত, বরং সেটি হয় যা দিয়ে কারোর জীবন বেঁচে যায়, যদিও বদলে আপনাকে আপনার পুরনো পরিচয়ই কেননা ছাড়তে হয়। এই গল্পে না কোনো হিরো ছিল, না কোনো ভিলেন, শুধু পরিস্থিতি ছিল। আর সেই পরিস্থিতির মাঝে নেওয়া সিদ্ধান্তগুলো ছিল, যারা প্রমাণ করে দিল যে সম্পর্ক যোগ্যতা দিয়ে নয়, নিয়ত দিয়ে তৈরি হয়। এবং কখনো কখনো জিন্দেগি থেকে হেরে যাওয়া মানুষকে ভালোবাসা নয়, শুধু একজন সৎ মানুষের উপস্থিতি প্রয়োজন হয়। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন: যদি আপনার সামনে কোনো মানুষ ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকে এবং আপনাকে বেছে নিতে হয় যে সমাজ কি বলবে নাকি কারোর জীবন কি হবে, তবে আপনি কি বেছে নেবেন? যদি এই গল্পটি আপনাদের কোথাও ছুঁয়ে যায়, কিছু ভাবতে বাধ্য করে, তবে একে শুধু গল্প মনে করবেন না, একে একটি সুযোগ মনে করুন কাউকে বিচার করার আগে তাকে বোঝার। এমনই সত্যের সাথে যুক্ত গল্পের জন্য যুক্ত থাকুন। ভিডিওটি লাইক করুন, চ্যানেল তসলিমা ভয়েস সাবস্ক্রাইব করুন এবং আগে শেয়ার অবশ্যই করুন, কারণ হতে পারে আপনার একটি শেয়ার কারোর ভেঙে পড়া রাতকে সাহারা দিয়ে দেবে। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।